কারণ এদেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হলো যে যাদের একটু ডমিনেন্ট পজিশন থাকে, নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ কাজ করবে এই ধরনের একটা আশাবাদ তাদের যদি সৃষ্টি হয়, অথবা যে কোনো ইস্যুতে তারা একটা শক্তি প্রদর্শন করতে চায়, যেটা আওয়ামী লীগ গত 15 বছর করছে। যে নির্বাচন কমিশন তাদের পাপেট ছিল, তাদের পছন্দ মতন লোকই নির্বাচন কমিশন হতে হবে এবং নির্বাচনটা আওয়ামী লীগের পছন্দ মতনই করতে হবে, এবং তারা 3টে নির্বাচন সেইভাবে করেছে। তো নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, সাংবিধানিক আইন অনুযায়ী সকল প্রশাসনিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সুষ্ঠু পার্টিসিপেটিভ নির্বাচন করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবে। কিন্তু আমাদের ব্যুরোক্রেসির একটা ক্যারেক্টার হলো যে তারা যদি দেখতে পায় যে কোনো একটা দল ক্ষমতা আসতেছে, তখন অটোমেটিক তারা একটা পজিশন নিয়ে নেয় সেই দলের লয়ালিটি প্রদর্শন করার জন্য, ভবিষ্যৎ কৃপা পাওয়ার জন্য। কি কৃপা? প্রমোশন, ভালো পোস্টিং এবং আরো কিছু বেনিফিট অটোমেটিক একটা। সো প্রশাসনের একটা অংশ কিন্তু অটোমেটিক সেখানে চলে গেছে। এই প্রশাসনের অংশ বলতে আমি বুঝেছি পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্য অন্য যে সংগঠন, যে সংস্থাগুলো রয়েছে। সো প্রশাসন কিন্তু অলরেডি যেদিকে বাতাস সেদিকে কিন্তু পাল উড়ায়, এবং পাল উড়ানো কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ হলো যে কোনো ইস্যুতে বিড়াল মারার যে থিওরি, যে প্রথম রাত্রে বিড়াল মারতে চায়, ওই বিড়াল মাইরা দেখাইতে চায় যে নির্বাচন কমিশন যদি তাদের মতো করে তাদের ইচ্ছে মতো যদি কাজ না করে, তাহলে বিভিন্নভাবে বেকায়দায় ফেলানো হবে, তাদেরকে ভবিষ্যতে বিপদে ফেলানো হবে, এইগুলো হবে। তো সেই জন্য আজকে আমরা দেখলাম যে ঠিক আছে, ব্যালট নিয়ে একটা ইস্যু আসছে, আপনারা নিজেরা যে সেখানে রিপ্রেজেন্টেশন দিয়েছেন, তো সেইখানে যদি একটা যুক্তিসঙ্গত সমাধান না করে নির্বাচন কমিশন, তাহলে সেখানে কথা থাকতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে ঢাকা শহরে একজন মেয়র দাবি করে ঢাকা শহরকে প্রায় 200 অচল করে রাখলো। তো আপনি যখন এইখানে রিপ্রেজেন্টেশন দিলেন, রিপ্রেজেন্ট দেওয়ার পরে কোনো সময় অ্যালাউ না করে, যুক্তিসঙ্গত ব্যাখ্যা না নিয়ে কেন কিভাবে হলো, বা সেখানে কোন নীতিতে তারা করলো, অ্যালফাবেটিক্যালি করলো না কিভাবে করলো, সেটা একটা ব্যাখ্যা তারা নিশ্চয়ই হাজির করবে বা একটা সমাধান করবে। সেইটা শেষ শেষ না হওয়ার আগেই আমরা দেখলাম যে ছাত্রদলকে ওখানে বসে এক ধরনের শক্তি প্রদর্শন শুরু হয়ে গেছে। সো এইটাই হলো আমাদের দেশের পলিটিক্যাল কালচার। এই পলিটিক্যাল কালচার যে আজকে আমরা দেখলাম যে তাদের, আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এখানে। ইফ আই এম নট রং, যে নির্বাচন যে কমিশনার সে বোধহয় কোথাও কি কারো নমিনেশন চেয়েছিল কিনা কখনো, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই। এনিওয়ে, এখানে যারা আছে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে, তারা কিছু সংস্কার করছে, কিন্তু সবচেয়ে বড় সংস্কার তারা করে নাই। স্বতন্ত্র প্রার্থীর জন্য যে 1% ভোটের একটা কালো আইন আছে, এইটা তাদের বাতিল করা উচিত ছিল, এইটা করে নাই। আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় তাদের প্রোটেকশন খুঁজছে, কৃপা খুঁজছে, এই জন্য দেখাতে চাচ্ছে যে আমি তো আপনার লোক ছিলাম বা আপনার লোক হব। তো নির্বাচন কমিশনের ভিতরে সেই টেন্ডেন্সি থাকতে পারে। তো যে টেন্ডেন্সি থাকুক না কেন, নির্বাচন কমিশনকে যদি প্রশাসন সর্বাত্মক সহযোগিতা না করে, তাহলে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এবং নির্বাচন কমিশন যে সঠিক কোনো কোনো ক্ষেত্রে সঠিক কাজ করতে পারছে না, উদাহরণস্বরূপ তাদের অফিসের সামনে একজন স্বতন্ত্র প্রার্থীকে অন্য প্রার্থী মারধর করলো, সেটাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। একজন রিটার্নিং অফিসারের রুমের ভিতরে দেখলাম আরেকজন প্রার্থীকে অ্যাসল্ট করলো। তো ওইখানে সেই সেই রিটার্নিং অফিসার যে অ্যাসল্ট করা তো একটা ক্রিমিনাল অফেন্স, সেইখানে কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখি নাই, পেপার পত্রিকায় দেখি নাই। তাহলে নির্বাচন কমিশন সেটাকে মনিটর করে ওই রিটার্নিং অফিসারকে ওখান থেকে বদলি করে দেওয়া উচিত ছিল। এটা তো তাদের এখতিয়ার রয়েছে, তারা তো বদলি করতে পারে। তো সেই জন্য এই বাংলাদেশের এই যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থায় ইলেকশন কমিশন সরকারের উপরে কমপ্লিটলি নির্ভরশীল থাকতে হয়, আর সরকারকে নির্ভরশীল থাকতে হয় এই ব্যুরোক্রেসির উপরে। আর ব্যুরোক্রেসি হলো যেদিকে বাতাস সেই দিকে তারা পাল উড়ায়। এইটা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার সবচেয়ে বড় আশঙ্কা। তো আর আপনি আরেকটা জিনিস বলছেন যে নির্বাচন আইন, যদি ঋণ খেলাপি হয়, ঋণ খেলাপি হলে তো সে নির্বাচন করতে পারবে না, ক্লিয়ার। শুধু ঋণ খেলাপি কেন, কোনো যদি বিল খেলাপি হয়,
তার যদি বিদ্যুৎ বিল দেওয়া না থাকে, গ্যাস বিল দেওয়া না থাকে, টেলিফোন বিল যদি কমপ্লিট না থাকে, তাহলে সে ডিসকোয়ালিফাই হবে। তো যতক্ষণ ঋণ খেলাপি থাকবে, সিআইবি তে তার নাম থাকবে, হি ইজ নট কোয়ালিফাইড টু পার্টিসিপেট। এর চেয়েও বড় একটা ইস্যু হলো যাদের দ্বৈত নাগরিকত্ব থাকবে। এই দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে ইসি সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। একই কারণে কাউকে কোয়ালিফাই করা হয়েছে, একই কারণে কাউকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। আমি অন্য একটা আলোচনায় বলেছিলাম, ইসি সত্যিকারে যদি তাদের সেই সামর্থ্য থাকে, সেই স্পিরিট থাকে, তাহলে তারা একটা সুমোটো তদন্ত করতে পারত যে বাংলাদেশে যারা প্রার্থীদের দাখিল করছে তার ভিতরে কতজনের দ্বৈত নাগরিকত্ব আছে। এই দ্বৈত নাগরিকত্ব থাকাকালীন সময়ে কি করে রিটার্নিং অফিসার সেইটাকে বৈধ করলো, সেই জবাবদিহিতা ওই সমস্ত রিটার্নিং অফিসারের কাছ থেকে নেওয়া দরকার ছিল, স্বচ্ছতার স্বার্থে, জনস্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। আমরা যেমন সিলেটে একজন রিটার্নিং অফিসার শুনলাম যে সে নাকি 1 কোটি টাকা লেনদেন করেছে, সত্য মিথ্যা জানি না, এবং বৈধতা দিয়েছে কি একজন প্রার্থী শুধু একটা আবেদন করছে তার নাগরিকত্ব বাতিল করার জন্য। তো নাগরিকত্ব বাতিল করা কি একটা অ্যাপ্লিকেশন শুধু? সে তো একটা ডকুমেন্ট পাবে যে তার নাগরিকত্ব নাই। এবং ওপেন আইস সবাই কিন্তু বুঝে যে এই ব্যাপারটা নাগরিকত্ব বাতিল হয়নি, কিন্তু কারো যেন কিছু করার নাই, কোনো কিছু বলার নাই, যেন এটা একটা গাঢ় অভাব। এইখানে শুধু দেখলাম যে এনসিপি একটা অবস্থান নিয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা নির্বাচন করতে পারবে না, কিন্তু এই অবস্থানটা তো এই নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল। তাদের আইন তাদের কার্যকরী করতে হবে। তো সেইটা যদি না করে তাহলে সেই দুর্বলতা থেকে যাবে। আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার আর একটা বড় সংখ্যা কিন্তু আজকে আমাদের সামনে আসছে। আমরা একটা খবরে দেখলাম যে আওয়ামী লীগ ইন্ডিয়াতে একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেইখানে তারা বলে দিয়েছে যে তাদেরকে পার্টিসিপেট না করাতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন তারা পণ্ড করবে। মানে কথাটা এরকম। তাহলে বাংলাদেশে নির্বাচন পণ্ড করার একটা কথা আমরা জানতে পারলাম। আর বাংলাদেশে নির্বাচন পণ্ড করার জন্য কি আছে, ওই যেখানে তারা প্রোটেকশন নিয়েছে ইন্ডিয়ায়, সে কারণ ইন্ডিয়ার যে দালালগুলা যারা বাংলাদেশে ফিফথ কলামিস্ট, ইন্ডিয়া তাদেরকে সৃষ্টি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। ইন্ডিয়া তাদেরকে এখন আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ইন্ডিয়া একটা বাংলাদেশের অপরাধী, গণহত্যাকারী, মানি লুণ্ঠনকারীদের একটা সেফ স্যাংচুরি হয়ে গেছে। অর্থাৎ ইন্ডিয়া নামক একটা দেশ যতদিন থাকবে ততদিন তারা বাংলাদেশের মধ্যে এই কাজটা করবে। তাহলে আমাদের এই অভ্যুত্থানের পরে একটা বড় কাজ ছিল ইন্ডিয়ান যারা ডাইরেক্ট এজেন্ট, এই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব নামে একটা দুষ্কৃতিকারী অফিসার এই যে পালাই গেল, এই এলপি রে থাকতে যে সবাই পালাই গেল, এই সে যে পালাইয়ে কিভাবে গেল সেটা তো এখন পর্যন্ত জবাবদিহিতার আওতায় আসে না। কিভাবে পালাই গেল? আরবিতে তো পালাই গেলে একটা কোরবানগিরি হয়, একটা নিষ্পত্তি হয়, একটা ডিসপোজাল হয়, সেগুলো হয় নাই, কিন্তু ইন্ডিয়াতে পালাই আছে। তাহলে আমরা আগে থেকে বলতেছিলাম যে ইন্ডিয়া তাদেরকে সৃষ্টি করেছিল বাংলাদেশকে লুটপাট করার জন্য, ইন্ডিয়া তাদেরকে এখন আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এবং এই তারা যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করবে এইটা তো তাদের 1 নম্বর এজেন্ডা, এবং সেই 1 নম্বর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের সাথে আছে ইন্ডিয়া, তাদের সাথে রয়েছে। তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে ভঙ্গুর পরিস্থিতি, এ তো আরো কয়েকটা মার্ডার হইলে তো এমনিতেই হয়ে যাবে। তো এখানে বাংলাদেশ থেকেও দাবি উঠছে যে এভাবে নির্বাচন হতে পারবে না। তো সেই জন্য কিন্তু এই ধারণাটা সামনে আসছে যে সঠিক নির্বাচন হবে কিনা। আমি মনে করি যে দ্বৈত নাগরিকত্ব এইটা আরো সামনে আসা দরকার। যারা বাংলাদেশের এলিজিয়েন্স ত্যাগ করে অন্য দেশে যে আরামায়েশ করেছে, সেইখানে সেফ লাইফ লিড করেছে, কিভাবে লিড করেছে, বাংলাদেশ থেকে টাকা চুরি করে নিয়ে সেগুলো করেছে, এখন আবার বাংলাদেশে আইসা বাংলাদেশের আইন প্রণেতা হতে চায়। এইটা দেশের জন্য একটা দুর্ভাগ্য। আজকে এই ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, যারা ম্যাক্সিমাম হয়তো একটা এনজিও চালাতে পারে, হয়তো ছোটখাটো একটা অফিস চালাতে পারে, অভ্যুত্থান উত্তর একটা রাষ্ট্র চালাবার ক্যাপাসিটি একজনের ছিল না, যার জন্য আজকে এত বড় স্যাক্রিফাইস সেইটা ভুলণ্ঠিত হলো। এখন তাদের একটা উচিত ছিল বাংলাদেশে ইন্ডিয়ান এজেন্ট হয়ে যারা বাংলাদেশকে গত 15 বছর লুটপাটে সহযোগিতা করেছে,
যারা বাংলাদেশের ইন্টেলিজেন্স তাদের কাছে পাস করেছে। কি দুর্ভাগ্য একটা দেশের যে টপ ইন্টেলিজেন্সের অন্তত 20 জন পালিয়ে গেছে। কি দুর্ভাগ্য দেশের যে প্রধান বিচারপতি পালিয়ে যায়, আইজিপি পালায় যায়, খতিব তো পালাইছে, তারপরে প্রশাসনের লোক পালায় যায়, অনেক সচিব পালিয়ে যায়। কি দুর্ভাগ্য এই দেশের। আজকে অল্টারনেটিভলি ভাবেন তো যে ইন্ডিয়াতে একটা টার্মোইল হয়েছে, ইন্ডিয়ার 2 জন জেনারেল বাংলাদেশে আসছে অথবা পাকিস্তানে চলে গেছে, সে দেশের ওখানে কি প্রতিক্রিয়া হতো। আমাদের যেন কেন একটা গা সওয়া ভাব হয়ে গেছে। সেই জন্য আজকে এই গা সওয়া ভাব এইটা হলো কেন? কারণ যারা অন্যায় করেছে তাদের বিচার ব্যতীত কখনোই এই অভ্যুত্থানের ফসল ঘরে আসা সম্ভব নয়। রিকনসিলিয়েশন মেনিংটা হলো যারা অন্যায় করেছে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে, বাকি সবাইকে স্বাভাবিক জীবনে আসতে দিতে হবে। আমরা দেখলাম সেই আওয়ামী লীগ টাইপের একটা মামলা বাণিজ্য, এই আওয়ামী লীগ টাইপের একটা মিথ্যা মামলা, আর সেই পুলিশের এই যে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য কোনোভাবে বন্ধ হচ্ছে না। তো সেই জন্য আমি মনে করি ইলেকশন হয়তো একটা হবে, সেটা ইউনূসের ভাষায় যে বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন হবে সেটা নেগেটিভলি হতে পারে, এবং তারা যে পারফর্ম করতে পারে নাই জাতির কাছে একসময় তাদের ক্ষমা চাওয়া প্রয়োজন হতে পারে। সেই জন্য আমি মনে করি যথেষ্ট সংখ্যা রয়েছে, আদৌ নির্বাচন হবে কিনা অথবা নির্বাচন হলে কেমন নির্বাচন হবে। তবে তারা যে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দুর্নীতিমুক্ত এবং এই চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, ন্যায্যতা, সুশাসন এবং ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ, সেটা বোধহয় হচ্ছে না। বাংলাদেশ যে জায়গায় ছিল ওইখানেই আছে। মেবি হয়তো আর একটা লুটপাট তন্ত্র আসতেছে, হয়তো বাংলাদেশে আর একটা অভ্যুত্থানের দিকে যাবে। তো এই জাতি এইভাবেই চলবে, কারণ এইখানে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো ঠিক হয় নাই, দলের ভিতরে জবাবদিহিতা নাই, দলের ভিতরে গণতন্ত্রায়ন নাই। তো এইখানে এই দুর্বৃত্তায়ন হলো রাজনীতি, রাজনীতি এখানে একটা চোরাতন্ত্র এবং লুটেরা তন্ত্রের সবচেয়ে বড় বাহন হয়েছে। এই জনগণ যতক্ষণ পর্যন্ত এই লুটেরা তন্ত্র এবং এই মাফিয়া তন্ত্র রাজনৈতিককে যতক্ষণ পর্যন্ত এখানে পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষই বারবার এরকম সাফার করতে থাকবে। ধন্যবাদ।